মরক্কোর বিপক্ষে ড্র করার মধ্য দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো এবং এজ এ ফ্যান এরকম ফলাফল আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না বা মেনে নেওয়া সম্ভব না। বাট পুরো ম্যাচটাকে যদি আমি সাম আপ করি তাহলে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের কোনো একটা পয়েন্টে গিয়ে খুশি হওয়া উচিত যে তারা একটা পয়েন্ট পাইছে। কজ এই ম্যাচে কোনো একটা পার্টিকুলার সেক্টর ছিল না যেখানে আমরা মরক্কোর থেকে ভালো ফুটবল খেলছি। যেহেতু ওদের থেকে আমরা কোনো সেক্টরে ভালো ফুটবল খেলি নাই, সো আমরা কোনোভাবেই বলতে পারি না আমরা 3টা পয়েন্ট ডিসার্ভ করি। সো একটা পয়েন্ট পাইছি, অনেক খুশি হওয়া উচিত। যদিও এই ড্রর ফলে আমরা কিন্তু গ্রুপ পর্যায়ে আন্ডার প্রেসারে চলে গেছি, গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারবো কিনা, মরক্কো কি করবে ওইদিকে তাকায় থাকা, স্কটল্যান্ডের মতো এরকম ট্রিকি টিম আমাদের সামনে আসতেছে, তাদের বিপক্ষে আমরা কিভাবে জিতবো, হাইতির বিপক্ষে একটা বড় জয় পাওয়ার একটা প্রেসার। সো সবকিছু মিলিয়ে আমরা এখন আন্ডারডগ। এবং আপনি যদি ওয়ার্ল্ড কাপ জিততে আসেন এইরকম পারপোজ দিয়ে যদি শুরু করেন তাহলে আপনাকে কোনোভাবেই বলা যায় না যে আপনি ওয়ার্ল্ড কাপ আসলেই জেতা ডিজার্ভ করেন বা আপনার ওই ক্যালিবার আছে। আপনি যদি খেয়াল করে দেখেন এই ম্যাচটার ভিতরে দুইটা দলের ভিতরে যে একটা তফাৎ সৃষ্টি হয়েছে, শুরু থেকেই যে মরক্কো ভালো ফুটবল খেলতেছিল এবং শুরু থেকেই যে ব্রাজিল একেবারে অগোছালো ছিল তার মূল কারণ ছিল টিম কম্বিনেশন। আমাদের দলে অনেক বড় স্টার আছে, ওদের দলে খুব একটা বড় স্টার নেই, তারপরও কেন ওরা আমাদের উপরে চড়াও হয়ে ফুটবলটা খেলতে পারলো? বিকজ ওরা এজ এ টিম খেলতে পারতেছে, আমরা এজ এ টিম খেলতে পারতেছি না। এবং এইটা যে হইতেছে বা হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা আগে থেকেই প্রেডিক্ট করতেছিলাম যে কার্লো আনচেলত্তি 12-13টা ম্যাচ পাইতেছে, তা থেকে আপনি কিভাবে একটা টিম কম্বিনেশন দাঁড় করাবেন। এবং আমরা যখন একটা স্কোয়াড বা একাদশ ঘোষণা করলাম তখন দেখা গেল যে এই দলটা একত্রে অনেকদিন ধরে খেলেই নেই। এই যে 11 জন ফুটবলার তারা একত্রে কয়টা ম্যাচ খেলছে, সো তাদের ভিতরে টিম কম্বিনেশনের অভাব দেখা যাবে, সেইটাই স্বাভাবিক। কিন্তু এইখানে ব্রাজিল যেভাবে একটা দল হিসাবে খেলতে চাচ্ছে বা বলে আসতেছে সেটার কোনো সিরিপোর্টা দেখা গেল না। আমাদের মনে হচ্ছিল যে আবার ঘুরে ফিরে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ওইটার উপরেই ভরসা করতে হবে, যে একদিন রাফিনা ভালো খেলবে, একদিন ভিনিসিয়াস ভালো করবে, এজ এ টিম ভালো করার কোনো সম্ভাবনা নাই। কজ আপনি ওয়ার্ল্ড কাপে 6-7টা ম্যাচ পাবেন, 8টা ম্যাচ পাবেন, যদি ফাইনাল পর্যন্ত যান তার ভিতরে আপনি কি কম্বিনেশনটা উল্টাই ফেলাবেন? সো ব্রাজিলের এই পারফরমেন্সের পরে আপনার খুশি হওয়ার কোনো কারণ আসলে নাই। এবার আসেন আমরা যদি প্লেয়ার ওয়াইজ কথা বলি, আমাদের দুইটা সিবি হিসেবে যারা খেললো মার্কুনেস এবং মাগালেস, তাদের কাছ থেকে আমরা যেরকম প্রত্যাশা করতেছিলাম প্রথম গোলে তারা সেই প্রত্যাশা কোনোভাবেই পূরণ করতে পারে নাই। আমরা পুরোপুরি পেইসে বিট হয়ে গেছি, আমরা ফুটবল আইকিউতে বিট হয়ে গেছি, মানে কোনোভাবেই ধরতে পারতেছিলাম না যে বলটা ওইখান থেকে আসতেছে, আমাদের ওইখানে একটু মার্ক করা উচিত। এরকম টপ ক্লাস দুইটা সিবি থাকার পরে আমরা এইরকম আমাদের ডিফেন্স গলে যাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। আদারওয়াইজ তারা খুব একটা খারাপ খেলে নাই। তবে আপনি যখন গোল খায় যাবেন, আপনার সিবি যখন একটা মার্কিং এ ভুল করে ফেলবে তখন আসলে পরবর্তীতে খুব ভালো খেলেও আপনি খুব ক্রেডিট নিতে পারবেন না। দুইটা ফুলব্যাক হিসেবে যারা খেললো শুরু থেকে, ইভানেস সারপ্রাইজ কল ছিল। ইভানেস মন্দের ভালো, খুব খারাপ করছে তা না, কিন্তু একটা ইয়েলো কার্ড খেয়ে আমাদেরকে আসলে আন্ডার প্রেসারে ফেলাই দিছে। অন্যদিকে ডগলাস সান্তোস পুরো ম্যাচটাতে ভালো করছে এবং আমার কাছে মনে হয় বিনিবাদে ডগলাস সান্তোস ছিল এই ম্যাচে সেরাদের একজন, দুই একজন সেরা তার ভিতরে একজন আর কি। এরপর আমাদের মিডফিল্ডে যেরকম জগা খিচুড়ি হয়েছিল প্রথম দিকে, এত মিস পাস, পাকেতা শুরুর দিকে যে মিস পাস গুলা দিছে ওই কারণে কিন্তু ব্রাজিল আন্ডার প্রেসারে চলে গেছে। এত প্রেসার ক্রিয়েট হয়েছে আমাদের মিডফিল্ডে জগা খিচুড়ি লেগে যাওয়ার কারণে। ব্রুনো গিমারা সে মিস পাস দিতেছে, ক্যাসিমিরো সে বুলবাল ফাউল করতেছে, তার পাসগুলো ঠিক মতো হইতেছে না, একটার পর একটা মিস পাস। সো আপনি যখন দেখবেন আপনার অপোনেন্ট আপনার উপরে চড়াও হইতেছে তখন আপনাকে কুল ফুটবল খেলতে হবে, যে ঠিক আছে আমরা একটু স্লো ডাউন হই, আস্তে ধীরে ফুটবলটা বোঝার ট্রাই করি, অপোনেন্টকে একটু স্পেস দিই যে ঠিক আছে আসো তোমরা, তারপর আমরা একটু কাউন্টারে যাই। আমরা নিজেরাই বরকে গেছি, ভয়ের ভিতরে আছি, কি হইতেছে কিছুই বুঝতেছি না। প্রথম 20 মিনিট এইভাবে গেল, 21 মিনিটের মাথায় সেই ভয়ের কারণেই আমরা গোলটা খাই গেছি, আমাদের মিস পাসের কারণে আমরা গোলটা খাইতেছি। এবং কপাল ভালো যে আমরা আরো যে মিস পাস গুলো দিছি ওইখান থেকে গোল খাইতে হয় নাই।
ফার্স্ট হাফে আমাদের মিডফিল্ড ছিল একেবারে জঘন্য। এরপরে আসি আমাদের অ্যাটাকিং জোনে। আমরা যদি এই ম্যাচটাতে কারো উপরে ভরসা করতাম যে 2-3টা প্লেয়ার বলেন যাদেরকে ভরসা করে আপনি ওয়ার্ল্ড কাপে আগায় যেতে চান, যদি আপনার অ্যাজ এ টিম পারফর্ম করতে পারেন না, কারণ আমরা অ্যাজ এ টিম পারফর্ম করতে পারবো না সেটা আগে থেকেই মোটামুটি জানা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল, তাহলে সর্বপ্রথম 2-3টা নাম আসবে। একটা হলো রাফিনিয়া, একটা হলো ভিনিসিয়াস জুনিয়র, নেইমার যদি থাকে নেইমার। এর বাইরে আসলে আপনি কি একদম পার্টিকুলার কোনো প্লেয়ার বলতে পারবেন না, সেই আপনাকে ম্যাচ জিতাই দিবে, পুরো টুর্নামেন্ট জিতাই দিবে। সেই রাফিনিয়া এই ম্যাচের ভিতরে শুধু দৌড়াইছে। সো আমার কথা হলো, আপনি বার্সেলোনাতে যেভাবে পারফর্ম করছেন বা গত 3-4 বছর ধরে যেভাবে ক্লাব পর্যায়ে টপ ফুটবলটা খেলতেছেন, আপনার উপরে কি শুধু একটাই দায়িত্ব যে আপনি খালি দৌড়াবেন, মানে খালি দৌড়াবেন। আপনার কাজই হলো বল যেদিকে যাইতেছে দৌড়াইতেছি, বল পাইতেছি, তারপরে বল পাওয়ার পরে কি করবো সেটা আর আমি জানি না। সো রাফিনিয়া এত বাজে ফুটবল খেলছে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো অবস্থায় না। রাফিনা যতটা বাজে খেলছে ততটাই আবার বাজে খেলছে ইগার থিয়েগো। দেখেন, আমরা প্রথম 20 মিনিটে বাজে ফুটবল খেলছি, ঠিক আছে, কিন্তু এই 20 মিনিটের ভিতরেও 2-1টা মোমেন্ট ছিল বা হাফ চান্স পাইলে আপনাকে ওইটা গোলে কনভার্ট করতে হবে, যাতে করে আপনার মোমেন্টাম শিফট হয়ে আসে, আপনার দিকে খেলা ঘুরে আসে। কিন্তু আমরা ওইখান থেকে ইজি হেডার, যেখানে জাস্ট ট্যাপিনের মতো মাথাটা লাগাইলেই হয়ে যাইতেছে, সেই গোল আমরা করতে পারতেছি না। ইগার থিয়াগো সেই গোল করতে পারতেছে না, যেখানে তাকে আমরা ফিজিক্যালি অনেক স্ট্রং মনে করি, যে হেডিং এ খুব ভালো গোল টোল করে দিতে পারবে, ফিটনেস আছে, লম্বা আছে। অ্যাডভান্টেজ তো আমরা নিতে পারলাম না। তো আপনি যখন ওইরকম সুযোগ মিস করে ফেলবেন, আপনার অপোনেন্ট আপনাকে গোল দিবেই, বিকজ আপনি মোমেন্টাম আপনার পক্ষে আনতে পারেন নাই। এই ম্যাচের ভিতরে একটাই স্বস্তির জায়গা, সেটা হলো ভিনিসিয়াস জুনিয়র যেভাবে পারফর্ম করছে, সো গুড, সো গুড। এই ভিনিসিয়াস কি ব্রাজিল দরকার ছিল। এবং ভিনিসিয়াস ভালো করায় আবার একদিক দিয়ে আমার শঙ্কাও জাগে যে আমরা আবার ওই ভিনিসিয়াস কেন্দ্রিক হয়ে যাব কিনা, যে এতদিন আমরা নেইমার কিছু করলে ঠিক আছে, আমরা টিকে আছি, নেইমার কিছু করতে না পারলে বা নেইমার যদি ইনজুরির কারণে বাইরে হয়ে যায়, আমরা দল হিসেবে গেছি। তো এখন আমাদের ওই একই অবস্থা দাঁড়াইতেছে যে ভিনিসিয়াস ভালো করলে আমরা ভালো করি, ভিনিসিয়াস না করলে আমরা নাই। তো ভিনিসিয়াস ভালো করা একদিক দিয়ে ভালো লাগতেছে, আবার আরেক দিক দিয়ে শঙ্কাও লাগতেছে যে আমরা মনে হয় ওই চাতক পাখির মতো ভিনিসিয়াস কেন্দ্রিক হয়ে যাব, তাকায় থাকবো যে ভিনি কিছু করলো কি করলো না। এই হলো আমাদের দলের অবস্থা। এরপরে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স এর দিকে যদি যাই, দেখেন আমরা যখন গোলটা কনসিড করছি তখন কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সে পরিবর্তন আনছে, উনি পাকে তাকে মিডে নিয়ে আসছে, রাফিনাকে ওয়াইডে নিয়ে গেছিল। তো এইটা কিন্তু কাজ দিচ্ছিল, এইটা ব্রুনো গিমারেজকে কিছুটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছিল, এবং ওই জায়গা থেকে কিন্তু ভিনিসিয়াসের জন্য একটা ভালো বলও ব্রুনো গিমারেজ বের করে দিল, যেখান থেকে ভিনিসিয়াস আউটস্ট্যান্ডিং একটা গোল বের করছে। যদিও ওইখানে আমি ব্রুনো গিমারেজকে অনেক ক্রেডিট দিব না, পাকে তার কোনো ক্রেডিট আমি দিব না। ভিনিসিয়াস যে গোলটা করছে, ইট ওয়াজ অনলি হিম, অনলি ভিনিসিয়াস ম্যাজিক, আর কিছু না। এই হলো অবস্থা। পরবর্তীতে আমরা যখন সেকেন্ড হাফটা শুরু করলাম, আমি চিন্তা করতেছিলাম কার্লো আনচেলত্তি হয়তোবা টেকটিক্যাল কোনো পরিবর্তন আনবেন, যেখান থেকে আমাদের খেলার মোমেন্টাম একটু শিফট হবে। সেটা হয়েছে। আমরা কার্লো আনচেলত্তি ওই দিক থেকে একটা ভালো ডিসিশন নিছে যে 2টা ইয়েলো কার্ড খাওয়া প্লেয়ারকে তুলে নিয়ে 2টা ফ্রেশার নামানো। এতে হয়েছে ব্রাজিলের ওই যে ইন্টেন্সিটির সাথে যে একটা লড়াই, কুইক কাউন্টার গুলোকে রুখে দেওয়ার ক্ষেত্রে দেখেন পরবর্তীতে কিন্তু ফ্যাবিন হয়ে এসে খুব ভালো কিছু ট্যাকেল করছে। এইগুলো হয়তো বা ক্যাসেমিরো করতে পারতো না, কারণ ওই রেড কার্ডের একটা ভয় চলে আসতো। সো ওই যে 2টা মুভ, এটা আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে। দানিলোকে নামাইছে, তারপর আমার কাছে মনে হয়েছে যে এটা কারেক্ট ডিসিশন ছিল। কিন্তু ঘুরে ফিরে যে কাহিনীটা হইতেছিল, কোনোভাবেই টিমের ভিতরে কম্বিনেশন দাঁড়াচ্ছিল না। আমরা সেকেন্ড হাফের প্রথম 10-15 মিনিট মনে হচ্ছিল ঠিক আছে একটু খেলা ঘুষাইছে, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে কোনো ঘুষ নাই। আসলে ওইটা ছিল মরক্কোই আমাদেরকে সুযোগ দিচ্ছিল যে ঠিক আছে তোমরা এবার একটু খেলো, লাস্টে গিয়ে আমরা আবার তোমাদের উপর প্রেশার দিব। সো কুইক ট্রানজিশনের বিপক্ষে আমরা কোনোভাবেই তাল মিলাতে পারছিলাম না, না পারতেছিলাম ফার্স্ট হাফের শুরুর দিকে, না পারতেছিলাম সেকেন্ড হাফের শেষ দিকে। এখন এরকম ড্রর পরে আপনি দল নিয়ে কতটা আশাবাদী হবেন? দেখেন, স্পেন 2010 সালে হারছে, আপনি এই কথা বলতে পারেন, সেখান থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনা 2022 সালে হারছে, সেখান থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তার আগে তারা কি করছে? স্পেন তার আগে বিশ্বের সেরা দলগুলোর
একটা দল হিসেবেই ওয়ার্ল্ড কাপ খেলতে আসছিল। আর্জেন্টিনা বিশ্বের সেরা দলগুলোর একটা হয়েই কিন্তু 2022 সালের ওয়ার্ল্ড কাপটা খেলতে আসছে। সো ওদের যে একটা ছিল, ম্যাচ হারা ছিল, ওইটা ছিল বেসিক্যালি একটা অঘটন। আর ব্রাজিলের এইটা হইতে পারে সেটা আগে ছিল এক্সপেক্টেড। সো একটা অঘটন আর একটা হইতে পারে, দুইটার মধ্যে অনেক বড় তফাৎ আছে। সো আপনি কোনোভাবেই এই ম্যাচ থেকে ভালো কিছু পাইতে পারেন না। এখন এইরকম অ্যালার্মিং বিষয়টা আগে হইটা গেছে, এটা আবার ব্রাজিলের জন্য একটা ভালো দিকও হইতে পারে যে ঠিক আছে, এখন আমাদের কোন কোন দিকে ফাইন টিউনিং করা দরকার, যদিও সময়টা খুব কম। এখন পরের দুইটা ম্যাচ আমাদের জন্য তো একেবারে ডু অর ডাই হয়ে গেছে। সেটা মাত্র শুধুমাত্র এই জন্য না যে আমরা গ্রুপ থেকে বাদ পড়ে যাব এই ভয়, আমাদের তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আমাদের হাইতির বিপক্ষে এখন বড় একটা জয় লাগবে, স্কটল্যান্ডের মতো ট্রিকি অপোনেন্ট আছে, তাদেরকে আমাদের ফেস করতে হবে, এবং মরক্কো কি করতেছে, কোন ম্যাচে কয়টা গোল দিতেছে, ওইগুলো আমাদের কাউন্ট করতে হবে। সো ওভারঅল যদি চিন্তা করেন, এখন আমাদের জন্য প্রতিটা ম্যাচ হইতে যাইতেছে খুবই গুরুত্বপূর্ণ। রিল্যাক্স করার কোনো সুযোগ নেই। কার্লো আনচেলত্তি যে একটা চিন্তা ভাবনা করতেছেন যে কোয়ার্টার ফাইনালে গিয়ে আমরা খুব মানে ভালোভাবে ফুটবলটা শুরু করবো, সেই সুযোগ আসলে আর রইল না। এখন আমাদের কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেছে, পরের ম্যাচ থেকে হাইতির বিপক্ষেই আমাদের এখন একটা বড় জয় লাগবে। এই যে একটা মেন্টাল প্রেশার তৈরি হয়েছে, এটা শুধুমাত্র আমাদের টিম কম্বিনেশন না থাকার কারণে। আমাদের বড় তারকারা শুধু নামই তারকা রয়ে গেছে, তাদের জার্সিতে নাম লেখা দেখে বুঝতে হইতেছে এই প্লেয়ার ওই প্লেয়ার, পারফরমেন্স দেখে বোঝার কোনো সুযোগ নেই। পারফরমেন্স দেখে মনে হয় যে বাংলাদেশ থেকে যারা বাতিল হয়ে গেছে তাদেরকে নিয়ে মনে হয় ব্রাজিল দলে খেলাইতেছে। তো এই হলো অবস্থা। তবে কার্লো আনচেলত্তির উপরে আমি আশা রাখি। নেইমার যদি ফিট হয়ে আসে, নেইমারের উপরে আমাদের ভরসা করতে হবে। ভিনিসিয়াসের ইন্ডিভিজুয়াল তো আমরা ঘুরে ফিরে ওই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে যাইতেছি। অ্যাজ এ টিম আসলে ব্রাজিল খেলতে পারবে না। এখন ইন্ডিভিজুয়াল পারফর্ম করে কার্লো আনচেলত্তি যেভাবে ব্রাজিল রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাই দিছিল, ব্রাজিলকে সেইটা করাই দিতে পারে কিনা সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু মাথায় রাখতে হবে, রিয়াল মাদ্রিদ একটা মাসের ভিতরে 5-6টা ম্যাচ খেলতো, ব্রাজিল সেই সুযোগটাও পায় না। তো ওভারঅল ব্রাজিলের জন্য যে ধাক্কা, এই ধাক্কাটা কাটিয়ে ওঠা খুবই কঠিন। আর যদি কাটিয়ে উঠতে পারে সেইটা হবে ইতিহাস। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।